আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার নাম্বার 8.1 চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস, টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ফর ক্যাশ। আজকে আমরা প্রথম থেকে এই সম্পূর্ণ চ্যাপ্টারটাই আলোচনা করব। তার আগে বলে রাখি, এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আর এই ক্লাসটি আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ক্লাসটা শেয়ার করা শেষ হয়ে গেলেই আমি আপনাদের গিয়ে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী এভাবেই আমাদের ক্লাসগুলো চান, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের অনলাইন ব্যাচটা হতে পারে আপনার জন্য উৎকৃষ্ট প্রিপারেশন নেওয়ার একটা স্থান। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটি শেষ করাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক আজকে চ্যাপ্টার নাম্বার 4। তো চ্যাপ্টার নাম্বার 4-এ আজকে আমরা আলোচনা করব প্রবলেম নাম্বার 5। ইতিমধ্যে প্রথম 3টা ক্লাসে প্রথম 4টা প্রবলেম আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা প্রবলেম 5 আলোচনা করব। এই যে এই প্রবলেমটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করি এবং এই ক্লাসটা প্রথম ক্লাসের মতো আমরা নেব, যেন যারা আগের ক্লাসগুলো দেখেনি তারাও বুঝতে পারে। তো এই প্রশ্নটা ইতিমধ্যে 2011 সালে আসছিল এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2014 সালে আসছিল। এখানে বলা হয়েছে যে দ্য ফ্লোয়িং ইনফরমেশন, প্রদত্ত তথ্যগুলো পেশেন্টস টু ফ্যামিলি ভিডিও কোম্পানির কাছ থেকে প্রদত্ত তথ্যগুলো নেওয়া হয়েছে। ভালো কথা। এরপরে অনেক তথ্য দিয়ে শেষে আমাদের ইনস্ট্রাকশন বা করণীয়তে বলেছে যে প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো এট July 31, 31শে জুলাইয়ের জন্য আন্ডার বোথ ব্যালেন্স কারেক্ট মেথড। উভয় পাশে সমান পদ্ধতিতে আমাদের কি করতে হবে, একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর বি নম্বরে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, এবং এই এন্ট্রিগুলো জাবেদাকরণ করো, সমন্বয় জাবেদাগুলো মানে 31 জুলাইয়ের জন্য দ্য বুকস অফ ফ্যামিলি ভিডিও কোম্পানির বইয়ের জন্য। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো 1 নম্বরে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে বলা হয়েছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি বা উপরে ধারণা নেওয়ার চেষ্টা করি যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি। মনে করেন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন। সো ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছে, ব্যাংকের যারা ম্যানেজার রয়েছে বা আপনার ব্যাংকের হিসাবের লেনদেন যারা মানে লিখে রাখে বা তারা হিসাব করে, তারা আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এটা হিসাব করে দেয় এবং আপনি কিন্তু আপনার নিজে হিসাব করেন। সো আপনার নিজের হিসাব এবং ব্যাংকের হিসাবের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অঙ্কগুলো সমান থাকে না। যেমন আপনার ব্যাংকের হিসাবে আপনার অ্যাকাউন্টে 10,000 আছে, কিন্তু আপনার হিসাবে আপনার অ্যাকাউন্টে 12,000 আছে। তার মানে 2,000 টাকা কম বেশি হয়ে গেছে। এই যে কম বেশি হয়ে গেছে, এটা কিন্তু সমন্বয় হয়নি বা মিলেনি। এই যে মিলল না, এই জন্যই আমাদের একটা কি করতে হয়, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। তো এটাই আমরা আজকে করব। তাহলে প্রবলেম নাম্বার 5 দিয়ে শুরু করি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। 2টা রিকোয়ারমেন্ট দিয়েছে। প্রথমে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এরপরে আমাদের কি করতে বলছে, জার্নালাইজ করতে বলছে। তো আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। আমাদের এখানে কোম্পানির নাম কি, কোম্পানির নাম হচ্ছে ফ্যামিলি ভিডিও কোম্পানি। তাহলে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করলে অঙ্ক আমাদের এখানে লিখবো FAMILY, ফ্যামিলি, VIDEO, ভিডিও, COMPANY, ফ্যামিলি ভিডিও কোম্পানি। এরপর আমরা যেটা তৈরি করব সেটা লিখবো। তো এ নাম্বারে আমাদের কি বলছে যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক, BANK, ব্যাংক রিকনসিলিয়েশন, RECON, CILITION, রিকনসিলিয়েশন, STATEMENT, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কোন সময়ের জন্য বলছে, July 31। এখন সালের কথা এখানে উল্লেখ নাই, তাহলে লিখব ফর দ্য মান্থ অফ July 31, ফর দ্য মান্থ, MONTH, মান্থ অফ জুলাই, JULY, July 31। 31শে জুলাইয়ের জন্য আমাদের কি করতে হবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখন আমরা সুন্দর করে একটা ছক দিয়ে দিব। ছক দেওয়া শেষ হয়ে গেলেই আমরা আমাদের মেইন অঙ্কে চলে
আসবো। তো এইভাবে প্রথমে একটা রো দিয়ে দিবেন। এরপরে আনুমানিক এখানে খুব বেশি এন্ট্রি থাকবে না, সর্বোচ্চ 3টা করে এন্ট্রি থাকবে। তাহলে আনুমানিক এতটুকু করে আবার পুনরায় নিচে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এইটাকে অর্ধেক অর্ধেক প্রথমে করে দিবেন। প্রথমে এই পাশে অর্ধেক করে দিয়ে এই পাশে টাকার অ্যামাউন্ট লিখে দিবেন, আর এই পাশে টাকার অ্যামাউন্ট লিখে দিবেন। এটা হচ্ছে টু কারেক্ট ব্যালেন্স পদ্ধতি আর কি, এখানে আমাদের যে প্রশ্নে বলা হয়েছে ওটাই। ঠিক আছে, এইটা। তো প্রথমে আপনারা দুইটা হিসাব রাখতে পারেন, এক পাশেরটা হচ্ছে ব্যাংকের হিসাব, এক পাশেরটা হচ্ছে ক্যাশের হিসাব। সো ব্যাংকে যারা আপনার হিসাব করে তাদেরকে আমরা ব্যাংকের জন্য কি নাম দিতে পারি? ব্যাংকের জন্য তো আমরা অনেক নামই দিতে পারি। তার মধ্যে আমরা এখানে ব্যাংক বুক দিতে পারি, বা ব্যাংকের জন্য আবার পাস বুক হিসেবেও এখানে লেখা যায়। তাহলে ব্যাংক বুক বা পাসবুক লিখতে পারেন। এখানে ব্যাংক বুকই লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। BANK, ব্যাংক, BOOK। ব্যাংকের বইয়ে যে হিসাবটা থাকবে সেটা আমরা এই পাশে লিখি। ব্যাংক বইয়ের জায়গায় কিন্তু এখানে পাসবুকও লেখা যাবে। হ্যাঁ, পাসবুক। এই পাশে আমরা দেব টাকা। এরপরে এখানে হচ্ছে ক্যাশ বুক, CASH, ক্যাশ বুক, বা এখানে ডিপোজিটরস বুক, এটাও লিখতে পারেন। যে যেটাই লিখেন কোনো সমস্যা নেই। আমার হিসেবে সবচেয়ে ভালো হয় ব্যাংক বুক এই পাশে লিখবেন, এই পাশে ক্যাশ বুক লিখবেন। ঠিক আছে, আর এখানে টাকা দিয়ে দিবেন শেষ। এখন দুইটাই শুরু করবেন ব্যালেন্স BD দিয়ে, এটা চোখ বন্ধ করে মুখস্থ করে লিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। তাহলে BALANC, ব্যালেন্স BD, এপাশেও BALANC, ব্যালেন্স BD। ব্যালেন্স BD দিয়ে উভয় পাশেই আপনারা কি করবেন, লেখা শুরু করবেন। এখন কিছু এন্ট্রি থাকবে, কিছু টাকা থাকবে যেগুলো ব্যাংকের বইয়ের সাথে পুনরায় যোগ করা হবে, সেগুলোকে অ্যাড লিখে দিবেন। আর কিছু থাকবে যেগুলোকে বিয়োগ করে দেওয়া হবে, সেগুলোকে লেস লিখে দিবেন। এখন বলতে পারেন অ্যাড লেস, এখানে এখানে আনুমানিক সর্বোচ্চ 3টা এন্ট্রি থাকবে, এর বেশি থাকবে না। আবার কিছু ক্যাশের বইয়ে এন্ট্রি থাকবে যেগুলো যোগ হবে, এগুলো অ্যাড লিখে দিবেন, কিছু বিয়োগ হবে, এগুলো লেস লিখে দিবেন। শেষ, এতটুকু পর্যন্ত লিখলেই যথেষ্ট। 3টার বেশি এন্ট্রি সাধারণত থাকে না কোনো অঙ্কে, আর আমাদের অঙ্কে এতগুলো এন্ট্রি নাইও, টোটাল আছে 6টা, তাহলে মানে ভাগে পড়তেছে 1.5টা করে। ঠিক আছে, এখন আমরা মেইন প্রশ্নটা পড়ে দেখি। 1 নম্বরে কি বলা হয়েছে দেখেন তো। 1 নম্বরে বলা হয়েছে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক। নগদে টাকা রয়েছে ব্যাংকে জুলাই 31 জুলাইয়ে 7,263 টাকা। 7,263 টাকা ব্যাংকের নগদে আছে, তার মানে ব্যালেন্স বিডিতে আছে কত, 7,263 টাকা। ঠিক আছে, আচ্ছা। 1 নম্বরের এন্ট্রির কাজ শেষ, দেখছেন কত সহজ। 2 নম্বরে বলছে জুলাই ব্যাংক সার্ভিস চার্জ নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর্স বুক। জুলাই মাসে ব্যাংক সার্ভিস চার্জ কাটছে, কিন্তু ডিপোজিটর্স বুক এই পাশে বললাম না। তাহলে ক্যাশ বুকে কি করা হয়নি, সেটা রেকর্ড করা হয়নি, লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক যে চার্জ কেটে নিয়েছে, আমাদের অ্যাকাউন্ট থেকে কি টাকা কমছে না বাড়ছে? অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। তো ব্যাংক কিন্তু তার বইয়ে আমাদের টাকা কমায় দেখায় দিছে, কিন্তু আমরা তো জানি না ডিপোজিটস এটা রেকর্ডে করেনি। তার মানে আমাদের বই থেকেও, মানে ডিপোজিটর্স বুক থেকেও কি হয়ে যাবে, এই টাকাটা কমে যাবে। তাহলে টাকাটা যদি কমে যায়, তাহলে এই যে লেসের এখানে চলে আসবে। তাহলে কি লিখবেন, ব্যাংক চার্জ করছে না, ব্যাংক জুলাই ব্যাংক সার্ভিস চার্জ, তাহলে লিখবো ব্যাংক সার্ভিস চার্জ বা সার্ভিস চার্জ, SERVIC, সার্ভিস, CHARG। সার্ভিস চার্জ কত টাকা কাটছে, ব্যাংক 28 টাকা সার্ভিস চার্জ কেটে ফেলেছে। এখন 28 টাকা কিন্তু লেসে আছে, লেসে থাকলে কিন্তু আমরা মাইনাস ফিগারে লিখতে পারবো না। মাইনাস ফিগারে না লেখার কারণে আমরা কি করব, লেসের অ্যামাউন্টগুলো সবগুলোই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দেব। তাহলে 2 নম্বরটা শেষ। 3 নম্বরে বলছে ক্যাশ ব্যালেন্স পার বুক। ক্যাশ ব্যালেন্স মানে আমাদের যে হিসাবটা, আমাদের যে বইটা, এটাতে বইয়ের হিসাব রয়েছে 7,284 টাকা। অর্থাৎ এইখানে ব্যালেন্স বিডি 7,284 টাকা। তার মানে বোঝাচ্ছে আমাদের অ্যাকাউন্টে আমরা হিসাব করে দেখতেছি, আমাদের হিসাবে ব্যাংকে থাকবে 7,284 টাকা, কিন্তু ব্যাংকে আছে 7,263 টাকা। মানে কিছু টাকার গরমিল রয়েছে। তো এই গরমিলটাই আমরা এখন কি করব, মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের 3 নম্বর এন্ট্রি পর্যন্ত শেষ কাজ। এরপরে 4 নম্বর এন্ট্রিতে কি বলা হয়েছে, ডিপোজিট ইন ট্রানজিট। মানে আমাদের ব্যাংকে আমরা কারো কাছে টাকা পাই, সেই টাকাটা আমাদের ব্যাংকে জমা দিবে, কিন্তু সে এখনো জমা দেয়নি। কত টাকা, 1,500 টাকা। তার মানে টাকাটা কি রাস্তায় আছে। তো টাকা যদি জমা না দেয়,
আমরা কিন্তু জানি যে আমাদের টাকা জমা দিবে, তাই আমাদের বইয়ে কিন্তু এটা হিসাবটা যোগ করে নিয়েছি। কিন্তু ব্যাংকে এখনো টাকাটা কি হয়নি, জমা হয়নি, অর্থাৎ টাকাটা এখনো রাস্তায় আছে বা যে কোনো কারণে জমা হয়নি, তবে জমাটা অবশ্যই হবে। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট হিসেবে আমরা যেহেতু লিখবো, অর্থাৎ টাকা আমাদের জমা হবে, অর্থাৎ ব্যাংকে টাকা আমাদের কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। বৃদ্ধি পাইলে অবশ্যই অ্যাডের এখানে লিখবো, তাহলে লিখবো আমরা ডিপোজিট ইন ট্রানজিট, DEPOSIT, ডিপোজিট ইন ট্রানজিট, TRANSIT। 1500 টাকা আমাদের ব্যাংকে জমা হবে, কিন্তু এখনো জমা হয়নি। আমরা জানি, তাই আমরা আমাদের হিসাবে তো আগেই লিখে ফেলেছি, কিন্তু ব্যাংক তো জানে না, তো এই জন্য আমরা ব্যাংকে লিখে দিয়েছি। তাহলে 4 নাম্বারটা গেল। 5 নম্বরে দেখেন কি আছে, ব্যাংক কালেক্ট। ব্যাংক কি করছে, সংগ্রহ করছে 900 টাকার নোট ফর ফ্যামিলি ইন জুলাই। ফ্যামিলির কাছ থেকে কি করছে, 900 টাকার নোট সংগ্রহ করছে, ভালো কথা। প্লাস ইন্টারেস্ট 36 টাকা, মানে 936 টাকা করছে। লেস ফি, এখানে আবার ফি কর্তন করা হয়ে গেছে 20 টাকা। তো দ্য কালেকশন নট বিন রেকর্ডেড বাই ফ্যামিলি অ্যান্ড নো ইন্টারেস্ট হ্যাজ বিন অ্যাক্রুড, এবং এটা লেখা হয়নি আমাদের বইয়ে, এবং এটা কি হয়নি, এই টাকাটা কোনো বকেয়াও নাই। তাহলে এই যে টাকাটা ব্যাংক সংগ্রহ করছে আমরা কিন্তু জানি না। তো আমরা যদি জানি না, তার মানে ব্যাংক সংগ্রহ করছে মানে ব্যাংকে টাকা বাড়ছে, কিন্তু আমরা তো জানি না। তো তার মানে আমাদের টাকা বাড়বে না কমবে, আমরা অবশ্যই টাকা বাড়বে, কারণ ব্যাংকে বাড়ছে মানে আমাদেরও বাড়বে। ঠিক আছে, তো 900 টাকা এখানে 36 টাকা, দুইটাই মানে কি করছে, নিয়ে নিছে, আবার 20 টাকা সার্ভিস চার্জ দিয়ে দিছে। তাহলে আমরা এটা লিখবো কি, কালেক্টেড ক্যাশ কালেক্ট। আমাদের টাকা যেহেতু বাড়বে, তাহলে অ্যাডের এখানে লিখবো CASS, ক্যাশ, COLLECT, ক্যাশ কালেক্ট। কত টাকা ক্যাশ কালেক্ট করছে, 900 টাকা প্রথমে করছে, তারপরে 36 টাকা সার্ভিস চার্জ নিছে, সেই সাথে 20 টাকা সার্ভিস চার্জ দিয়ে দিছে, মানে কমে গেছে। তাহলে আলটিমেটলি 916 টাকা আমাদের কি আসবে, 916 টাকা আমাদের অ্যাকাউন্টে বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে বলছে আউটস্ট্যান্ডিং চেক বকেয়া রয়েছে কত, 591 টাকা। অর্থাৎ মনে করেন কোনো ব্যক্তি আমাদের কাছে টাকা পায়, তো টাকা পাই আমরা কি করছি, আচ্ছা ঠিক আছে তোমাকে 591 টাকার একটা চেক লিখে দিলাম, যাও আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাটা তুলে নিয়ে আসো। এখন ওই ব্যক্তি করছে কি, যে আপনি আজকে লিখে দিয়েছেন, আপনাদের আজকে হিসাব শেষ, আপনি তো আপনার বই থেকে সবগুলো হিসাব ক্লোজ করে দিয়েছেন, মানে আপনি মাইনাস করে দিয়েছেন, কিন্তু ব্যাংকে সেই ব্যক্তি এখনো যায়নি চেকটা নিয়ে। ব্যাংকে যদি সেই ব্যক্তি যায় চেক নিয়ে, তাহলে কিন্তু তাকে টাকা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যাবে। কিন্তু ওই ব্যক্তি ব্যাংকে এখনো যায়নি, অর্থাৎ আউটস্ট্যান্ডিং হিসেবে রয়েছে বা বকেয়া হিসেবে রয়েছে। তাহলে আউটস্ট্যান্ডিং চেক, এটা যখন তারা ব্যাংকে আমাদের এই চেকটা দেখাবে, তখন তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যাবে। তাহলে লেসের এখানে লিখবো কি, আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক, OUT, OUTSTANDING, আউটস্ট্যান্ডিং CHECS, আউটস্ট্যান্ডিং চেকস। কত টাকা বকেয়া, 591 টাকা। ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে, যেহেতু এটা মাইনাস ফিগারে লেসের এখানে আছে, এই জন্য আমরা মাইনাস ফিগারে এটা দিয়ে দিয়েছি। তাহলে টাকাটা কমে গেছে। আচ্ছা, আর আমাদের কোনো এন্ট্রি নাই, তার মানে এখান থেকেই ক্লোজ। এখন আমাদের এখনই অঙ্ক শেষ করে দেওয়া যাবে না। অঙ্ক শেষ করার পূর্বে আমাদের একটু হিসাব কিতাব করে দেখতে হবে যে উভয় পাশে সমান আছে কিনা, উভয় পাশে সমান আছে কিনা। যদি উভয় পাশে সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আর একটা স্টেপ এখানে থাকবে। আর যদি সমান হয়ে যায়, তাহলে তো হয়ে গেল। 7263 টাকা, প্রথমে 7263 যোগ 1500 বিয়োগ 591, এটা মনে রাখিয়েন। 8172 টাকা আসলো আমাদের ব্যাংকের বইয়ে। এখন আমাদের বইয়ে দেখি আসছে কিনা। 7284 যোগ 916 বিয়োগ 28, তাহলে 8172। দুইটা অ্যামাউন্টে কি আসছে, সেম আসছে। যেহেতু দুইটা অ্যামাউন্ট সেম আসছে, যেহেতু কত আসছে, 8172, যেহেতু দুইটা অ্যামাউন্ট সেম আসছে, তাই আমাদের অঙ্ক এখানেই শেষ। যদি উভয় পাশের অ্যামাউন্ট সেম না আসে, সেক্ষেত্রে অঙ্কের প্রসেসিং আরো বাড়বে। তো ওই বিষয়ে আমরা আলোচনা করব না। যখন আমাদের দুই পাশের অ্যামাউন্ট সেম আসবে না, তখন আমরা ওই বিষয়টা আলোচনা করব। আপাতত যেহেতু সেম আসছে, আপাতত আমরা অঙ্কটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে লিখবেন কি, এপাশে লিখবেন কারেক্ট ব্যালেন্স, CORRECT, কারেক্ট, BALANC, কারেক্ট ব্যালেন্স। এপাশে লিখবেন CORRECT, কারেক্ট, BALANC,
কারেক্ট ব্যালেন্স, উভয় পাশেই কারেক্ট ব্যালেন্স দিয়ে দিয়েছি। তো আমাদের রিকোয়ারমেন্ট এতে কি প্রশ্ন করা হয়েছিল? প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে বলছে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করে ফেলেছি। এখন আমাদের 2 নম্বরে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আবার এই অ্যাডজাস্টিং সমন্বয় যে বিবরণীগুলো রয়েছে এগুলোকে আবার কি করতে হবে? জাবেদাভুক্তকরণ করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট আমরা বিতে আসি। রিকোয়ারমেন্ট বিতে কি করতে বলছে? জাবেদা করতে বলছে। তাহলে আমরা আবারও প্রথম থেকে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম কি? ফ্যামিলি ভিডিও কোম্পানি। তাহলে এটাকে এখানে জাস্ট কপি করে দেব, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, VIDEO, ভিডিও, COMPANY, ফ্যামিলি ভিডিও কোম্পানি। এরপরে কিন্তু আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব না, তাই ওই এন্ট্রিটা না লিখে এখানে লিখবো অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ, যেহেতু আমরা জাবেদা এন্ট্রি করব। তাহলে লিখবো কি? ADJUSTING, অ্যাডজাস্টিং, JOURNAL, জার্নাল, ENTRIES। কোন সময়ের জন্য? ফর দ্য মান্থ অফ জুলাই 31st, ফর দ্য মান্থ, MONTH, মান্থ অফ জুলাই, JULY, জুলাই 31st। ঠিক আছে। এখন জাবেদা করার জন্য আমরা তো ইতিমধ্যেই জাবেদা শিখেছি, ওই জাবেদাটার মতোই পুনরায় আমরা এখন কি করব? ছক দিব। ছক দিলেই আমাদের মেইন কাজ শুরু। তো জাবেদাটা খুব ছোট হবে। জাবেদা শুধু ক্যাশ বুকের করতে হয়, জাবেদা শুধুমাত্র ক্যাশ বুকের করতে হয়, এটা খেয়াল রাখবেন। ব্যাংক বুকের জাবেদা প্রয়োজন নাই, তবে চাইলে দিয়ে দিতে পারেন। সহজ, খুবই সহজ। ঠিক আছে। তো প্রথম লিখবেন অ্যাকাউন্ট টাইটেলস, ACCO, সরি এখানে ডেট দিতে হবে, ডেট দিতে ভুলে গেছি, তো এখানে ডেট হবে DAT, ডেট। তারপরে হবে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, অ্যাকাউন্ট টাইটেলস। তারপরে হবে এখানে রেফারেন্স, এখানে হবে ডেবিটের টাকা, তারপরে হবে ক্রেডিটের টাকা। ঠিক আছে। তো এখানে হবে 2000 ডট ডট, যেহেতু আমাদের দেওয়া নাই, কারণ আমরা এখানে লিখবো JULY, জুলাই 31st, 31শে জুলাইয়ের হিসাবগুলো সবগুলোই আমরা এখানে লিখবো। তো আমি আপনাদের যেটা বললাম, এই যে ক্যাশ বুকটা রয়েছে, ক্যাশ বুকের শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রি জাবেদা করতে হয়। ক্যাশ বুকে যেগুলো অ্যাড রয়েছে, ক্যাশ বুকে যেগুলো অ্যাড রয়েছে, এই সবগুলোকে ক্যাশ ডেবিট করে নামগুলো ক্রেডিট করে দিবেন। আর যেগুলো লেস রয়েছে সেখানে ক্যাশ ক্রেডিট করে দিয়ে নামগুলো ডেবিট করে দিবেন। এখানে নাম ক্রেডিট হবে, এখানে নাম ডেবিট হবে, শুধু এতটুকুই তফাৎ। অ্যাডের এখানে নাম, অ্যাডের ওখানে ক্যাশ ডেবিট, আর লেসের ওখানে ক্যাশ ক্রেডিট, শুধু এতটুকুই মনে রাখবেন, তাহলে হয়ে গেল। আর শুধুমাত্র ক্যাশ বুকের বা ডিপোজিটর্স বুকের জাবেদা করতে হয়, শুধুমাত্র ডিপোজিটর্স বুকের জাবেদা করতে হয়। যদি ব্যাংক বুকের চাই তাহলে করবো, কিন্তু সাধারণত ব্যাংক বুকের চায় না, আর ব্যাংক বুকের জাবেদা করার কোনো প্রয়োজনও পড়ে না। তাহলে আমরা প্রথমে দেখতেছি কি আছে? ক্যাশ কালেক্টেড। তো আমরা জানি অ্যাডে আছে, অ্যাডে থাকলে ক্যাশ ডেবিট, তাহলে এখানে আপনারা ক্যাশ লিখে দেবেন, CASH, ক্যাশ। ক্যাশ কতটুকু সংগ্রহ করছে? তো ক্যাশ দেখেন এখানে সংগ্রহ করছে 900 টাকা 36 টাকা, তাহলে টোটাল ক্যাশ সংগ্রহ করছে 936 টাকা। তো আমাদের অঙ্কটা কোথায়? আমরা একটু দেখি অঙ্কটাতে যে আমাদের এন্ট্রিটা সম্পর্কে কি বলা হয়েছিল। এই যে ক্যাশ কালেক্টেড 900 টাকা ফর ফ্যামিলি, এখান থেকে 20 টাকা কি করে দিছে, মানে ইয়ার সংগ্রহ করেনি, ওটা খরচ হিসেবে দেখানো হয়েছে, মানে ফি হিসেবে আবার 20 টাকা সংগ্রহ করেনি, অর্থাৎ 916 টাকা আলটিমেটলি কালেকশন করছে। 936 টাকা পাবে, তার মধ্যে 916 টাকা কালেকশন করছে, 20 টাকা ফি নিয়ে নিচ্ছে, তাহলে ক্যাশ ডেবিট হয়ে যাবে কত? 916। আর এই যে একটা খরচ গেল না, এটা যে ফিটা নেয়নি, কিসের ফি? প্লাস লেস ফি, এখানে কিছু ফি নিছে, তো কি ফি যে নিছে এটা তো আমরা জানি না, কিসের ফি নিছে, তাহলে আমরা সরাসরি এটাকে মিসেলেনিয়াম ফি লিখতে পারি, MISC, মিসেলেনিয়াম এক্সপেন্স বা ফি লিখতে পারি। তো মিসেলেনিয়াম ফি হচ্ছে 20 টাকা, কিসের নিচে আমরা জানি না, এই জন্য মিসেলেনিয়াম লিখে দিচ্ছি, ক্যাশ ডেবিট। এখন এর বিপরীতে আমরা কিসের টাকা পাইছি? তো আমরা একটু যদি দেখি যে আমাদের এন্ট্রিতে কি আছে, ব্যাংক কালেক্টেড 900 নোট ফর ফ্যামিলি, অর্থাৎ নোট রিসিভ করছে, তাহলে নোট রিসিভেবল থেকে আমরা টাকা পাইছি, তাহলে আমরা এখানে লিখবো NOT, নোট, RECEIVABLE, নোট রিসিভেবল থেকে 900 টাকা পাইছি, কিন্তু হ্যাঁ পুরো 916 টাকায় পাইনি। আর এইখানে আমাদের
ইন্টারেস্ট পাইছি, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ থেকে আবার 36 টাকা পাইছি। তাহলে আমরা এখানে লিখবো INTEREST, ইন্টারেস্ট, REVENUE, ইন্টারেস্ট রেভিনিউ থেকে 36। দেখেন তো 16 আর 20 36, এখানে তো এমনি 36 আছে। তো এখানে টু রেকর্ড ক্যাশ কালেকশন অ্যাডজাস্টেড লিখে দিবেন, টু রেকর্ড RECORD, ক্যাশ ক্যাশ COLLECTION, কালেকশন ADJ, অ্যাডজাস্টেড। সংক্ষেপে আপনারা এইভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। একটা এন্ট্রি গেল, আমাদের মাত্র 2টা এখানে এন্ট্রি আছেই, এর বেশি নাই। ঠিক আছে, ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টগুলো কিন্তু আবার সেম হইতে হবে, মিলতে হবে, না মিললে কিন্তু হবে না। আবারও জুলাই 31, এরপরে আমাদের এন্ট্রি কেসে সার্ভিস চার্জ করছে 28 টাকা। তাহলে সার্ভিস চার্জ আমরা জানি এটা লেসে আছে, তাহলে ক্যাশের টাকাটা ক্রেডিটে হয়ে যাবে, তাহলে ডেবিটে হয়ে যাবে আমাদের এখানে মেইন টাইটেলটা। তাহলে সার্ভিস চার্জ ডেবিট 28 টাকা, SERVIC, সার্ভিস CHARG, সার্ভিস চার্জ 28 টাকা ডেবিট। বিপরীতে হবে আমাদের CASS, ক্যাশ 28 টাকা ক্রেডিট। অ্যাডের এখানে যেগুলো থাকবে ক্যাশ হবে ডেবিট, অ্যাডের এখানে যেগুলো থাকবে ক্যাশ ক্রেডিট, নামগুলো হয়ে যাবে ক্যাশ ডেবিট, নাম হয়ে যাবে ক্রেডিট। আর লেসের এখানে যেগুলো থাকবে সেগুলো নাম হয়ে যাবে ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, অ্যামাউন্ট তো এই পাশে লেখাই থাকবে। তাহলে এখানে লিখবেন টু রেকর্ড না টু অ্যাডজাস্টেডও দিতে পারেন, টু রেকর্ড RECORD, টু রেকর্ড সার্ভিস চার্জ অ্যাডজাস্টেড SERVIC, সার্ভিস CHARG, সার্ভিস চার্জ ADJ, টু রেকর্ড সার্ভিস চার্জ অ্যাডজাস্টেড। তো এভাবেই আমরা সম্পূর্ণ বইটাই কি করব, কমপ্লিট করে ফেলতে পারবো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আমি আবার প্রথম থেকে বলছি, আমাদের প্রথমে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে বলছে, আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিছি, তারপরে যেটা লিখবো সেটা লিখছি। আমাদের এখানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করব, তাই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লিখছি, সময়টা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে ব্যাংকের হিসাবটা এক পাশে দিছি, এক পাশে আমাদের নিজের হিসাবটা দিয়েছি, উভয় পাশের প্রারম্ভিক ব্যালেন্স বিডি গুলো আমরা লিখে দিয়েছি। এরপরে বকেয়া টাকা আমাদের জমা হবে, এটা লিখে দিছি, অ্যাড করে দিছি। আমাদের ক্যাশ কালেক্ট করা হয়েছে, ব্যাংক কালেক্ট করছে কিন্তু আমরা জানি না, ওটা লিখে দিছি। আমরা চেক ইস্যু করছি কিন্তু ব্যাংকে জমা দেয়নি, ওটা লিখে দিছি। সার্ভিস চার্জ কেটে নিয়েছে, ওটা লিখে দিছি। সবগুলো অ্যামাউন্ট হিসাব করে দেখতেছি সমান আছে। এরপর অ্যাডজাস্টিং এন্ট্রি সুন্দর করে দিয়েছি। তো এইভাবেই আমরা এই অঙ্কটা পুরোটাই শেষ করেছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু পড়তে পারেন। ঠিক আছে, আমি আমাদের এখানে যে ইয়াটা রয়েছে, প্রাইভেট ব্যাচটা রয়েছে সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনাদের প্রাইভেট ব্যাচ 2024-25, এই মুহূর্তে 42 জন শিক্ষার্থী আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস করছে। আপনারা যদি চান তাহলে আপনারাও আমাদের ব্যাচে ক্লাস করতে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করানো হবে। এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন, ফিচার অপশনে ক্লিক করলে দেখবেন যে সবগুলো ক্লাস একদম সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে। আপনারা একটা করে লিঙ্কে ক্লিক করবেন আর এখানে সবগুলো ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ সহ তালিকা পেয়ে যাবেন। ঠিক আছে, আর আমাদের ক্লাসগুলো এমনিতেই যে লাইভ হচ্ছে, এখানে হয়েছে, এখানে সাজেশন দেওয়া হয়েছে, পুনরায় এটা কিছু টিপসও দেওয়া হয়েছে, আপনাদের স্পেশাল শর্ট সাজেশন, স্পেশাল টেকনিক, এটা শুধু প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের জন্য অ্যাভেলেবল। তো আপনারা যদি এভাবেই চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে, তাহলে আমাদের কাছে পড়তে পারেন। এটা আমাদের গ্রুপ, আপনারা চাইলে আমাদের গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এই গ্রুপে আমাদের যতগুলো ফ্রি ক্লাস নেওয়া হয়, নোটিশ দেওয়া হয়, সবগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র সাজেশন যাদের প্রয়োজন তারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। এই গ্রুপে শুধুমাত্র সাজেশন দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।